রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায় পৌঁছে দিচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। বাংলাদেশে আবারও জুলাই আন্দোলন, ইতিমধ্যে যুদ্ধবিমান ধ্বংসে মৃত 31, ছাত্র আন্দোলন দমনে ইউনূসের হিটলারি, সচিবালয়ে ভাঙচুরে 1200 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের। অপরদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত বাংলাদেশ সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের এবার বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ওই বাংলাদেশি নাগরিকদের দেওয়া হচ্ছে জমির পাট্টা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার হানায় এবার আরও কাছাকাছি আসছে চীন এবং ভারত। চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালু করল ভারত সরকার। যোগীরাজ্যেই ভয়ঙ্কর কাণ্ড, 7 বছর ধরে চলছে ভুয়ো দূতাবাস, অবশেষে পাকড়াও নকল রাষ্ট্রদূত। সামনেই পশ্চিমবাংলায় বড় নির্বাচন, তার আগেই বিরাট বড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। মমতার পছন্দের তৃণমূল বিধায়ক এবার তৃণমূল থেকে সরে নতুন রাজনৈতিক দল গড়ছেন এই সংখ্যালঘু নেতা। আজকে ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবত। অপরদিকে ইতিমধ্যে বিহারে ভোটার লিস্ট সমীক্ষায় বাদ গিয়েছেন 51 লক্ষ ভোটার লিস্ট থেকে। এবার পালা পশ্চিমবঙ্গের। ভোটার কার্ড, আধার কার্ড নথি হিসেবে চলবে না। কোন 11টি নথি দেখালে ভোটার লিস্টে থাকবে আপনার নাম, বিস্তারিত জানাবো। এছাড়া ওয়েদার থাকবে কেমন, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত শুরু, আজ থেকেই কমলা সতর্কবার্তা জারি। আপনার জেলার আবহাওয়া রিপোর্টটি সরাসরি জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। একটা কাজ করতে হবে আপনাদেরকে, চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, লাইক করে শেয়ার করে আমাদের প্রতি সাপোর্ট বজায় রাখবেন। যে কোনো ধরনের মতামত কমেন্ট লিখে জানাতে পারেন নির্দ্বিধায় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। আবারও জুলাই আন্দোলন শুরু বাংলাদেশে, ইতিমধ্যে যুদ্ধ বিমান ধ্বংসে মৃত 31 শিক্ষার্থী। তার মাঝে ছাত্র আন্দোলন দমনে ইউনূসের হিটলারি, সচিবালয় ভাঙচুরে 1200 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের। ছাত্ররাই একসময় আন্দোলন করে তাকে ক্ষমতায় এনেছিলেন। এবার সেই ছাত্রদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করলেন মোহাম্মদ ইউনূসের সরকার। 21 জুলাই দুপুরে বিমান দুর্ঘটনার পর থেকে ক্ষোভে ফুটছিল বাংলাদেশের জনতা। মাইলস্টোন স্কুল এবং কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয় গোটা বাংলাদেশ। 22 জুলাই দুপুর থেকে রাজধানী সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সেই ঘটনায় এবার 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল ইউনূসের পুলিশ। জানা গিয়েছে, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে ওই মামলা করেন। বুধবার এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান আগামী 28 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় দাঙ্গা সৃষ্টি করে সচিবালয়ে প্রবেশ, ব্যাপক ভাঙচুর, আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি, সোটা এবং ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী এবং স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের অভিযুক্ত করা হয়েছে। মামলায় আরও জানানো হয়েছে, আন্দোলন চলাকালে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সকল গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের সচিবালয়ে প্রবেশ না করবার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মেইন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে, গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ এবং সেনাবাহিনী, আনসার বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি, সোটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন, বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি দেওয়া। অন্যদিকে পাল্টা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউনূসের পুলিশের বিরুদ্ধে। আহত 75 জন ছাত্রকে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। দিন দিন ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকারের। অপরদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করছে ইউনূস সরকার। কাজ হচ্ছে এবার ভিসা অন অ্যারাইভাল নিয়ে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণ করতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার। দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থাকে আরও সহজ করতে উদ্যোগী হলো এবার ঢাকা এবং ইসলামাবাদ। কাজ চলছে ভিসা অন অ্যারাইভাল নিয়ে, অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পরে ভিসার সুবিধে নিয়ে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে শীতলতা কেটে বেড়েছে উষ্ণতা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে অনেকটা। এরই মধ্যে বুধবার ইউনূস প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়ে দিলেন, ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে ভিসা অন অ্যারাইভাল নিয়ে কাজ চলছে। তিনি বলেন, দুই দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল সংক্রান্ত
চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। বুধবার ঢাকায় বাংলাদেশের সচিবালয়ে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন নাকভি। পরে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিসা অন অ্যারাইভাল নিয়ে কথা হয়েছে জাহাঙ্গীর এবং নাকভির মধ্যে। পাশাপাশি সন্ত্রাস দমন, দুই দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে উভয় দেশের মধ্যে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, নাকভিকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান অভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। প্রসঙ্গত 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। প্রসঙ্গত গত বছরের ডিসেম্বর মাসে ইউনূস প্রশাসন জানিয়ে দিয়েছিল, বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশে যেতে চান, তাদের ভিসা সংক্রান্ত কোনো সমস্যা হবে না। বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের জমি দান, জমির পাট্টা বিলি। বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তরপ্রদেশে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন বাঙালিরা মাতৃভাষা বাংলায় কথা বললেই তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি রূপে, তখনই বাংলাদেশ থেকে আসা নাগরিকদের জমি দান করছে এবার যোগী সরকার। বাংলাদেশ থেকে আসা বাস্তুচ্যুত পরিবারগুলিকে জমির মালিকানা দেওয়ার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, তারা যাতে সম্মানের সঙ্গে থাকতে পারেন তেমন জীবন উপহার দেওয়া হবে তাদেরকে। সোমবার উত্তরপ্রদেশে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ঘোষণা করা হয়েছে, এক সময়ের পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের আর অনুপ্রবেশকারী কিংবা অনাগরিক তকমা দেবে না যোগী সরকার। এবার তাদের জমি বাড়ির অধিকার দেওয়া হবে, তারা পাবেন দলিল, পাট্টা। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বাংলাদেশ থেকে আসা বাঙালিদের সম্মানের জীবন উপহার দেওয়া হবে। উল্লেখ্য, 1960 থেকে 1975 সালের মধ্যে বাংলাদেশ থেকে আসা মানুষ আশ্রয় নিয়েছিল উত্তরপ্রদেশের রামপুর, বিজনৌর, লখিমপুর খেড়ি, পিলভিটে এলাকায়। হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারকে ওই জেলায় পুনর্বাসিত করা হয়েছিল। প্রাথমিকভাবে তাদের ট্রানজিট ক্যাম্পে রাখার পর কৃষি জমি দেওয়া হয়েছিল, কিন্তু 10,000-এর বেশি পরিবার এখনও জমির আইনি মালিকানা পায়নি। অর্থাৎ সেই 6 এবং 7-এর দশকে ধর্মীয় অত্যাচারের কারণে যারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে বাধ্য হয়েছেন, উত্তরপ্রদেশে বহু বছর ধরে বসবাস করছেন, এবার তাদের জমি বাড়ির অধিকার দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। তারা পাবেন জমি বাড়ির দলিল এবং পাট্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বের বিভিন্ন দেশগুলির সাথে সাথে ভারত এবং চীনকেও একাধিকবার শুল্ক বোমা বসাচ্ছেন অতিরিক্ত শুল্ক, তার মাঝে আরও কাছাকাছি ভারত এবং চীন, সম্পর্ক হচ্ছে মজবুত। এবার চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালু করতে চলেছে ভারত সরকার। বুধবার একটি খবরের ভিত্তিতে তেমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালু করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার আজ 24 তারিখ থেকে ওই প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসের তরফে তেমনটাই জানা গিয়েছে। চীনের নাগরিকদের ভারতে ঘুরতে আসার জন্যই মূলত এই ভিসা দেওয়া হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্যই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদনের পর যা যা প্রক্রিয়া রয়েছে তা ঠিকমতো করলেই ভারতে আসার সুযোগ পাবে চীনা নাগরিকরা। বেজিং, সাংহাই, গুয়াংঝৌ, ওয়াংডংয়ে ভারতের ভিসা সংক্রান্ত অফিস খোলা হয়েছে। সেখানে গিয়ে ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন চীনা নাগরিকরা। প্রসঙ্গত 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদ এবং করোনা অতিমারির পর থেকেই এই ভিসা দেওয়া বন্ধ ছিল। ভয়ঙ্কর কাণ্ড যোগী রাজ্য উত্তরপ্রদেশে। টানা 7 বছর ধরে চলছিল ভুয়ো দূতাবাস, অবশেষে পাকড়াও নকল রাষ্ট্রদূত। যত কাণ্ড উত্তরপ্রদেশে। এবার যোগী রাজ্যের গাজিয়াবাদে খোঁজ মিলল ভুয়ো দূতাবাসের। আন্টার্কটিকা মহাদেশের একটি ক্ষুদ্র ভূখণ্ড ওয়েস্টার্কটিকা। কোনো প্রতিষ্ঠিত দেশ ওয়েস্টার্কটিকাকে স্বীকৃতি দেয়নি। যদিও সেই ওয়েস্টার্কটিকার নামে ভুয়ো দূতাবাস চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন হর্ষবর্ধন নামে এক ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল প্যান কার্ড, কূটনৈতিক পাসপোর্ট,
এবং নগদ 44 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের কবিনগর এলাকার একটি বাড়িকে ওয়েস্টার্কটিকার দূতাবাস বলে চালাতেন নকল রাষ্ট্রদূত। নিজেকে কূটনৈতিক পরিচয় দিয়ে তিনি ওই কাজ চালাতেন। তার নকল দূতাবাসের সামনে দাঁড়িয়ে থাকতো একাধিক বিলাসবহুল গাড়ি, সেইগুলির নম্বর প্লেটও ছিল কূটনীতিকের গাড়ির মতোই। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানাচ্ছেন, শুধু ওয়েস্টার্কটিকা নয়, এছাড়াও সাবরগা, পুলভিয়া, লোডোনিয়ার মতো ছোট ছোট দেশের রাষ্ট্রদূত বলেও নিজেকে পরিচয় দিতেন তিনি। সম্প্রতি ওই দূতাবাসে অভিযান চালিয়ে 4টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে এসটিএফ, যেগুলির নম্বর প্লেট কূটনৈতিকদের মতোই। এছাড়া উদ্ধার হয়েছে 12টি কূটনৈতিক পাসপোর্ট, ভারতের বিদেশ মন্ত্রকের জাল নথি, 2টি জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ কোম্পানির 34টি রবার স্ট্যাম্প, 2টি জাল প্রেস আইডি কার্ড, 44 লক্ষ টাকা। তদন্তকারীদের ধারণা কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। অভিযুক্ত হর্ষবর্ধন প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, অন্যান্য ভিআইপি ব্যক্তিদের সঙ্গে মর্ফ করা ছবি ব্যবহার করে মানুষকে প্রতারণা করত। সে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে ওই ছবি পোস্ট করে মানুষকে ফাঁদে ফেলতো, তারপর তাদের প্রতারণা করে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা ঘুষ নিত বলে জানা যাচ্ছে। সামনেই পশ্চিমবাংলায় বড় নির্বাচন, তার আগে তৃণমূলে বড় ভাঙন। নতুন রাজনৈতিক দল গড়ছেন তৃণমূলের এই বিধায়ক। আসন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 15ই আগস্টের পর নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন। জেলা নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, নদিয়ায় 50টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে হুমায়ুনের নতুন রাজনৈতিক দলের। হুমায়ুন কবির দিন জানিয়েছেন, তার ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, বরং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বিরুদ্ধে। তিনি মনে করেন, জেলা নেতৃত্ব মমতা ব্যানার্জির নির্দেশ মানছে না, যোগ্য নেতাদের গুরুত্ব দিচ্ছে না। হুমায়ুনের এই পদক্ষেপ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। আজ ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে ওই বৈঠকে উপস্থিত থাকছেন দত্তাত্রেয় হোসাবালে, রামলাল, ইন্দ্রেশ কুমার। এই 4 সর্বোচ্চ নেতৃত্ব দেখা করছেন আজ অল ইন্ডিয়া ইমাম সংগঠনের প্রধান উমর ইলিয়াসির সঙ্গে। হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি নিয়ে কথা হবে দুই পক্ষের মধ্যে। এর আগে 2022 এবং 2023 সালে বৈঠক করেছিলেন আরএসএস নেতৃত্ব এবং ইমাম সংগঠনের নেতা। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মোদি ব্যর্থ, বার্তা দিতেই কি আরএসএস এখন মাঠে নামছে, প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই যোগী হেমন্তের চরম অস্বস্তিতে ফেলবেই কর্মসূচি, তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। এদিকে বুধবার দিল্লিতে আরএসএসের শ্রমিক শাখা বিএমএসের 70তম বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংঘপ্রধান বলেছেন, অহংকার ত্যাগ করে কাজের ওপর ফোকাস করা বরং অনেক বেশি জরুরি। বিজেপি এবং সংঘ শিবিরের বর্তমান প্রেক্ষিতে মোহন ভাগবতের মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সভায় প্রধানমন্ত্রীর আমিত্ব ভাষণ উদ্দেশ্য করেই সংঘপ্রধানের এই বার্তা বলে ধারণা রাজনৈতিক। ফল প্রকাশের আগেই এবার থেকে জানা যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর। জয়েন্টের মতো স্ক্যান করা ওএমআর এবার প্রকাশিত হবে ওয়েবসাইটে। ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এবং শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের মডেল এবার উচ্চ মাধ্যমিকে প্রকাশ করা হবে ওএমআর শিট, সঙ্গে আদর্শ উত্তরপঞ্জি বা মডেল আনসার কি। ফল প্রকাশের অনেক আগেই তা আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। সেটির সঙ্গে নিজের ওএমআর শিট মিলিয়ে নিজের প্রাপ্ত নম্বরের হিসেব কষতে পারবে ছাত্রছাত্রীরা। রেজাল্টের অপেক্ষা করতে হবে না। আগামী 8ই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা হতে চলেছে। প্রথমবারের মতোই পরীক্ষা হবে ওএমআর শিটে, সেখানেই কার্যকর হবে এই নতুন নিয়ম। ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা। ইতিমধ্যে 51 লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে বিহারে। এবারে পালা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গে অগস্ট মাস থেকে শুরু হচ্ছে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা। কি কি নথি দেখাতে হবে আপনাকে জানিয়ে রাখি, ভোটার কার্ড, আধার কার্ড নথি হিসেবে দেখালে চলবে না। বিস্তারিত জানাচ্ছি। 18 লাখ ভোটার মৃত, 26 লাখ ভোটার আর নেই, বিধানসভা কেন্দ্রে বসবাস করেন না, 7 লাখ ভোটারের নাম 2 জায়গায় নথিবদ্ধ রয়েছে। সব মিলিয়ে 51 লক্ষ ভুতুড়ে ভোটার বিহারে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান বা SIR চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য উঠে এলো বিহার থেকে। এবার বাংলার ঘরে ঘরে কড়া নজর দেবে নির্বাচন কমিশন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR অভিযান শুরু হবে এবার পশ্চিমবাংলায়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে কারো নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন তিনি। তবু রাজনৈতিক মহলের মতে বাংলাতেও এই অভিযান
শুরু হবে অগস্ট মাস থেকে। এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় কড়া নেড়ে প্রথমে কি প্রশ্ন করবে আর তারপর একে একে কোন কোন নথি আপনাকে দেখাতে হবে বিস্তারিত জানাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারে SIR রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিছু গোষ্ঠী। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড কোনোটাকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না। অতএব চিন্তার বিষয়। তাই জেনে রাখুন, ভোটার, আধার, রেশন কার্ডের বদলে ঠিক কোন নথি দেখাতে হবে আপনাকে। বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে নাগরিকত্বের প্রমাণ্য হিসেবে গ্রাহ্য করেছে। সেগুলিকে কেবল বিহার নয়, সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে পশ্চিম বাংলাতেও সেই পথেই হাঁটবে নির্বাচন কমিশন। দেখে নেব কোন কোন 11টি নথিকে নাগরিকত্বের প্রামাণ্য হিসেবে গ্রাহ্য করছে নির্বাচন কমিশন। 1 নম্বর, যে কোনো পরিচয়পত্র, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি হন তাহলে সেই সংক্রান্ত নথি। 2 নম্বর, সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র, যে কোনো শংসাপত্র যা 1 জুলাই 1987 আগে ইস্যু করা হয়েছে। এছাড়া যথাযথ সংস্থার দ্বারা জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে। 6 নম্বর, যথাযথ রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বর, বনাঞ্চলের বসবাসের শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর, OBC, SC, ST অথবা যে কোনো জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর, NRC যেখানে চালু হয়েছে যদি হয়ে থাকে সেখানে। 10 নম্বর, সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারের নথিবদ্ধকরণ। 11 নম্বর, সরকার কর্তৃক প্রদত্ত জমি, বাড়ির বা পাট্টা বা শংসাপত্র। আজ রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি। নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ছে। নিম্নচাপের জন্য শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রার বৃষ্টি চলবে। তারপর বৃষ্টিপাত কিছুটা কমলেও থাকবে নিম্নচাপের প্রভাব। সোমবার 28 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার উপকূলবর্তী 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি রয়েছে জেলাগুলিতে কমলা সতর্কবার্তা। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। শুক্রবার অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান জেলায়। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। শনিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, সেটাও বিক্ষিপ্তভাবে হতে পারে।